গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা আজ যেটা পড়ব সেটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর। তাহলে এই রেসপিরেটরি ফেলিওর পড়লে আমরা কী কী জিনিস জানতে পারবো? রেসপিরেটরি ফেলিওর কাকে বলে, কটা ভাগ আছে, বা রেসপিরেটরি ফেলিওরকে ওভারকাম করার জন্য কী কী স্টেপ আমরা নেব, ট্রিটমেন্ট প্রসিডিওর কী, পেশেন্টকে কীভাবে ভেন্টিলেশনে দিতে হয়, কোন কোন প্যারামিটার দেখে আমরা ভেন্টিলেশনে দিই পেশেন্টকে বা ইনটিউবেশন করা হয়, আর তাদের নার্সিং ম্যানেজমেন্ট কী। তাহলে রেসপিরেটরি ফেলিওর বলতে আমরা কী বোঝাচ্ছি, নাম থেকেই বুঝতে পারছি। লাংস তার যে নর্মাল অ্যাক্টিভিটি সেটা করতে পারবে না, তার মানে সে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে একটা ব্যালেন্স মেনটেন করা, বডির অ্যাক্টিভিটি রানিং রাখার জন্য সেটা মিসম্যাচ হবে বা ব্যালেন্স মেনটেন করতে পারবে না লাংস। তাহলে কিসের ব্যালেন্স? শরীরে অক্সিজেন ডিম্যান্ড আর সাপ্লাই। ঠিক আছে, তাহলে দেখে নিই। রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে একটা সাডেন লাইফ থ্রেটনিং ডিটোরিয়েশন অফ দ্য গ্যাস এক্সচেঞ্জ ফাংশন অফ দ্য লাং। গ্যাস মানে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এখানে কি পেশেন্ট ক্যান নট এলিমিনেট কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যালভিওলাই। তাহলে CO2 এলিমিনেশন হবে আর অক্সিজেনের এন্ট্রি হবে, এটাই তো আমাদের নর্মাল রেসপিরেটরি ফাংশন। তো সেটা পেশেন্ট করতে পারবে না। তার ফলে কী হবে? তাহলে আমার যদি CO2 শরীর থেকে না বেরোয় তাহলে CO2 অ্যাকুমুলেশন হবে, তাই তো? তার ফলে কি CO2 যদি বাড়তে থাকে তাহলে অক্সিজেনকে কমতে হবে, তাহলে তাকে আমরা বলছি হাইপক্সেমিয়া। এর ফলে পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর হয়। এছাড়া কি, যদি অক্সিজেন অ্যালভিওলাইতে পৌঁছায়ও এক্সচেঞ্জ হওয়ার জন্য, সেটা অ্যাবজর্বড হয় না বা প্রপারলি ইউজ করতে পারে না। আচ্ছা, তাহলে কি দেখলাম? যে লাংস ক্যান মুভ এয়ার সাফিসিয়েন্টলি বাট ক্যান নট অক্সিজেনেটেড দ্য পালমোনারি ব্লাড প্রপারলি। মানে কি, লাংস এয়ার মুভমেন্ট সাফিসিয়েন্টলি করছে কিন্তু অক্সিজেনেশন করতে পারছে না পালমোনারি ব্লাড সাপ্লাইতে, বা পালমোনারি ব্লাড সাপ্লাই বা পালমোনারি এয়ার সার্কুলেশনে প্রবলেম হচ্ছে বা অক্সিজেনেশন প্রসিডিওরটা হ্যাম্পার হচ্ছে। ওকে, এবার দেখি তাহলে রেসপিরেটরি ফেলিওর হলে আমাদের কি কি হতে পারে শরীরে। তাহলে মেকানিক্যাল অ্যাবনর্মালিটি অফ দ্য লাংস অর চেস্ট ওয়াল। লাংসের বা চেস্ট ওয়ালে মেকানিক্যাল অ্যাবনর্মালিটির জন্য রেসপিরেটরি ফেলিওর হতে পারে। রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার, ব্রেনে যে আমাদের রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার আছে, টাস্ক লিখে ফেলো, তার কি নাম, রেসপিরেটরি সেন্টারের কি নাম। সেখানে যদি ডিফেক্ট থাকে তাহলে রেসপিরেটরি ফেলিওর হতে পারে। আর কি, রেসপিরেটরি মাসল, যদি রেসপিরেটরি মাসলের যে ফাংশন, সেই ফাংশন ঠিক করে করতে পারছে না, তাহলেও রেসপিরেটরি ফেলিওর হতে পারে। তাহলে দেখে নিই রেসপিরেটরি ফেলিওরের টাইপসগুলো কি। মোটামুটি 4টে টাইপস। কী কী? টাইপ 1, 2, 3, 4। তোমরা ভেবে দেখো, এরকম 4টে টাইপওয়ালা আরেকটা আমরা কন্ডিশনও পড়েছি। কি নাম একটু লেখো তো, পড়া হয়ে গেছে কিন্তু আমাদের। আচ্ছা, তাহলে দেখে নিই। টাইপ 1 বলতে কী বোঝাচ্ছে? হাইপক্সেমিক। মানে আমরা নাম থেকেই বুঝতে পারছি অক্সিজেন কমে যাবে। তাহলে সেটা কত অক্সিজেন কমবে? PaO2 লেস দেন 60 মিলিমিটার অফ মার্কারি অন রুম এয়ার। যদি আমি অক্সিজেন লেভেল দেখি তাহলে বুঝবো এটা টাইপ 1 বা হাইপক্সেমিক রেসপিরেটরি ফেলিওর। টাইপ 2 কি? হাইপার ক্যাপনিক। একদিন তোমাদের এটা টাস্ক দিয়েছিলাম।
যে হোয়াট ডু ইউ মিন বাই হাইপার ক্যাপনিক রেসপিরেশন। তাহলে কি, নাম থেকেই বুঝতে পারছি কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাবে। তাহলে কত বেশি হবে? PCO2 বেশি হবে মোর দ্যান 50 মিলিমিটার অফ মার্কারি। তখন যে রেসপিরেটরি ফেলিওর তাকে আমরা বলছি হাইপার ক্যাপনিক রেসপিরেটরি ফেলিওর। টাইপ 3 অর পেরি অপারেটিভ, এটাও মোটামুটি সার্জিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে কমন বলা যেতে পারে, তখন তাকে আমরা পেরি অপারেটিভ রেসপিরেটরি ফেলিওর বলছি। এটা আমরা পরে আরও ডিটেলসে পড়ব। আর টাইপ 4 মানে সেকেন্ডারি কজ, কোনো আদার কজের জন্য যখন রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। এক্সাম্পল কি, শক, কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, এসবের জন্য যখন রেসপিরেটরি ফেলিওর হচ্ছে তখন তাকে আমরা টাইপ 4 রেসপিরেটরি ফেলিওর বলছি। তাহলে দেখে নিই এবার। তাহলে টাইপ 3 মানে পেরি অপারেটিভ রেসপিরেটরি ফেলিওর। ডেফিনেশনটা লিখে ফেলো তো, পেরি অপারেটিভ মানে কি? আচ্ছা, রেসিডুয়াল অ্যানাস্থেশিয়া এফেক্ট মানে পোস্ট অ্যানাস্থেশিয়া, পোস্ট অপারেটিভ পেইন, অ্যাবনর্মাল অ্যাবডোমিনাল মেকানিক্স, যার ফলে ফোর্সড রেসপিরেটরি ক্যাপাসিটি কমে যাচ্ছে। রেসপিরেশনে যে CO2টা বেরোনোর কথা ছিল সেটা বের করতে পারছে না ডিউ টু অ্যাবনর্মাল অ্যাবডোমিনাল অ্যাক্টিভিটি। ওকে, যার ফলে লাং কোলাপস করে যাচ্ছে, রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। তাহলে মোটামুটি কোন কোন কেসের ক্ষেত্রে লাং অ্যাটেলেক্টেসিস বা পোস্ট অপারেটিভ অ্যাটেলেক্টেসিস হতে পারে? ডিক্রিজড FRC। FRC ফুল ফর্ম লেখো, আমি একবার বলে দিয়েছি, বই দেখো, লিখে সেখানে রেফারেন্স লিখবে। সুপাইন or obese or ascites পেশেন্ট, অ্যানেস্থেশিয়া বা পোস্ট অ্যানেস্থেশিয়া, আপার অ্যাবডোমিনাল ইনসিশন আর accumulation of secretion in the airway। টাইপ 4, তাহলে টাইপ 4 যেমন বললাম যে এটা সেকেন্ডারি কজের জন্য হয়। কী কী কন্ডিশনগুলো? কার্ডিওজেনিক শক, হাইপোভলিমিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক এক্সেট্রা। ওকে, তাহলে একটু দেখে নিই রেসপিরেটরি সিস্টেমটার মোটামুটি এই ওয়াইজ যে লাংস আর রেসপিরেটরি পাম্পের মধ্যে কী ডিফারেন্সটা হচ্ছে। তাহলে লাংসের কাজ কি? অক্সিজেন সাপ্লাই দেওয়া, CO2কে বের করে দেওয়া। তাহলে এখানে কি দেখছি? পালমোনারি ফেলিওর বা হাইপক্সিক রেসপিরেটরি ফেলিওর। তাহলে কি করে হচ্ছে? আমরা যেমন পড়েছিলাম সেম জিনিস আবার দেখছি। PaO2 কমে যাচ্ছে আর PCO2 কী হবে? অক্সিজেন কমলে PCO2 বেড়ে যাবে। ওকে, ভেন্টিলেটরি ফেলিওরে কি হচ্ছে? PaO2 কমে যাচ্ছে, PCO2 বেড়ে যাচ্ছে। বোঝা গেল? এটা তোমরা বইয়ের সাথে মেলাবে, আমাকে বলবে আমি কি ভুল বলেছি। ছবি আঁকবে বা রেশিওটা লিখবে আর তার পাশে বইয়ের নামটা লিখবে। ওকে, দেখো আবারও আছে। তাহলে কি বললাম? এই হাইপক্সিমিক রেসপিরেটরি ফেলিওরকে সাধারণত টাইপ 1 অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর বা লাং ফেলিওর বা অক্সিজেনেশন ফেলিওর বা রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি নাম দেওয়া হয়েছে। তাহলে ডেফিনেশন কি হলো? ফেলিওর অফ লাংস অ্যান্ড হার্ট টু প্রোভাইড অ্যাডিকুয়েট অক্সিজেন টু মিট মেটাবলিক নিডস। ওকে, তাহলে এছাড়া ক্রাইটেরিয়া আমরা যেমন হাইপক্সিমিক রেসপিরেটরি ফেলিওরে দেখেছিলাম অক্সিজেন লেস দ্যান 60 মিলিমিটার অফ মার্কারি, স্যাচুরেশন লেস দ্যান 90। ওকে, আর সাইন সিমটম আমরা মোটামুটি কি দেখতে পাবো বা বেসিক জিনিসটা, বেসিক কজগুলো কি? রাইট টু লেফট শান্ট, ভেন্টিলেশন অ্যান্ড ভেন্টিলেশন মিসম্যাচ, alveolar hypoventilation, diffusion defect, inadequate FiO2। এত ডিটেলসে না পড়লেও তোমাদের চলবে, ঠিক আছে?
এদিকে হাইপারক্যাপনিক রেসপিরেটরি ফেলিওরও কী বলছে, যেটাকে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বলা হয়, বা পাম্প ফেলিওর বা ভেন্টিলেটরি ফেলিওর, যেখানে CO2 পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, ফেলিওর অফ দ্য লাংস টু এলিমিনেট অ্যাডিকুয়েট কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা দেখেছি আগে যে CO2 পরিমাণটা বেড়ে যাবে আর কি pHটা কমে যাবে। ওকে, এটা খুবই টাফ, খালি ডেফিনেশন আর অক্সিজেন আর CO2 পরিমাণটা লিখে রাখো বা মনে রাখো। তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হচ্ছে কোথা থেকে, যখন ইনঅ্যাডিকুয়েট অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে, সেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই অ্যাফেক্টেড হচ্ছে। তাহলে ডেফিনেশন কি, বিল্ড আপ অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল দ্যাট হ্যাজ বিন জেনারেটেড বাই দ্য বডি বাট ক্যান নট বি এলিমিনেটেড। শরীরের ভেতর CO2 তৈরি হচ্ছে কিন্তু সেটা বেরিয়ে যেতে পারছে না। ছবিটা দেখো ভিডিও পজ করে। মোটামুটি কি কি সমস্যা হয় যদি ফেলিওর হয়, রেসপিরেটরি ফেলিওর 1 and 2, তাহলে কি কি প্রবলেম হতে পারে একটু খালি দেখে রাখো। দেখো, কজেস অফ রেসপিরেটরি ফেলিওর। তাহলে টাইপ 1 কি, অ্যাকিউট পালমোনারি এডিমা, নিউমোনিয়া, অ্যাকিউট লাং ইঞ্জুরি, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, নিউমোথোরাক্স, সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা। ক্রনিকের ক্ষেত্রে টাইপ 1-এ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সার্কয়েডোসিস, লিম্ফ্যাঞ্জাইটিস, কার্সিনোমাটোসিস, ক্রনিক পালমোনারি এম্বলিজম, ক্রনিক হার্ট ফেলিয়ার। ওকে, এটা গেল ক্রনিক কেসের ক্ষেত্রে। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আচ্ছা, এটা তোমরা পজ করো, করে জাস্ট নিজেরা প্রোনাউন্স করে পড়ে নাও। ওকে, যেটা না বুঝতে পারবে সেটা বলবে। এই ডিজিজগুলো আমরা কিন্তু ইন ফিউচার পড়বো। হ্যাঁ, এখন কেউ ডিজিজগুলো জিজ্ঞেস করো না, কারণ আমরা পরে দেখবে সবই পড়ছি। তোমরা খালি দাগিয়ে রাখো যে কোনটা কোনটা বুঝতে পারলে না। তাহলে অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর ওকে বলছি যখন PaO2 less than 50 আর PCO2 more than 50 millimeter of mercury, arterial pH হচ্ছে less than 7.35। ক্রনিক রেসপিরেটরি ফেলিওর কখন বলছি, যখন গ্যাস এক্সচেঞ্জ ডিটোরিয়েট করছে প্রলং পিরিয়ড ধরে। আমরা যে কোনো জিনিসে পড়েছি ক্রনিক স্টেজ আসতে গেলে অন্তত 6 মান্থ লাগছে, তাই তো। তাহলে এখানে দেখো, এখানে বলছে প্রলং পিরিয়ড ধরে গ্যাসিয়াস এক্সচেঞ্জের ডিটোরিয়েশন হচ্ছে, তার ফলে রিপিটেড যে এপিসোড হচ্ছে ARF-এর, তাকে আমরা ক্রনিক রেসপিরেটরি ফেলিওর বলছি। এখানে অ্যাকিউট সিমটমগুলো সাধারণত দেখা যায় না, কিন্তু ক্রনিক রেসপিরেটরি একটা অ্যাসিডোসিস থাকে। ওকে, এর ফলে পেশেন্ট ডেভেলপ টলারেন্স টু গ্র্যাজুয়াল ওর্সেনিং হাইপক্সেমিয়া অ্যান্ড হাইপারক্যাপনি। আস্তে আস্তে পেশেন্টও টলারেট করতে শিখে যায় এই হাইপক্সিয়াকে। ওকে, পেশেন্ট ডিটোরিয়েট করে কিন্তু হাইপক্সিয়াটা আস্তে আস্তে সে টলারেট করতে পারে। তবে মোটামুটি প্যাথোফিজিওলজি যদি বলতে চাই, তাহলে কি হচ্ছে, ভেন্টিলেশন আর পারফিউশন মেকানিজম ইম্পেয়ার্ড হলো। মানে রেসপিরেটরি ফেলিওর হচ্ছে সেটা অক্সিজেনেশন কম হওয়ার জন্য বা ভেন্টিলেশন ডিফেক্টিভ হওয়ার জন্য আমার মেকানিজম, রেসপিরেটরি ফেলিওরের মেকানিজম শুরু হলো। তার ফলে অ্যালভিওলাইতে যতটা অক্সিজেন যাওয়ার কথা ছিল বা এয়ারে যা অক্সিজেন ডিফিউশনে হওয়ার কথা ছিল, শরীরে যে ডিম্যান্ড ফুলফিল বা সাপ্লাই হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। তাহলে সেখানে ডিফিউশন হ্যাম্পার হলো। এর ফলে ভেন্টিলেশন অ্যান্ড পারফিউশন মিসম্যাচ হলো, মানে সাপ্লাই আর ডিম্যান্ড মিলল না। তার ফলে যে রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেসপিরেটরি সিমটমগুলো শুরু হচ্ছে, সেটাকে আমরা অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর বলতে পারি।
তাহলে এআরএফ এর কজ, অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওরের কারণ কী? তাহলে দেখুন, ডিক্রিজড রেসপিরেটরি ড্রাইভ, মানে রেসপিরেশন যে নিতে হবে সে যে সেন্টারটা বা যে ফোর্সটা, ওই রেসপিরেশনের প্রসেসটা যে কন্টিনিউ করতে হবে সেই ইচ্ছেটা যদি চলে যায়। রেসপিরেশন একটা প্রসেস, সেই প্রসেসটা আমাদের শরীর কন্টিনিউ করে, তো সেই প্রসেস কন্টিনিউ করার ড্রাইভ যদি চলে যায় তাহলে এআরএফ হতে পারে। চেস্ট ওয়ালের কোনো প্রবলেম, সেটা ট্রমা বা কনজেনিটাল ডিফেক্ট, তার জন্যও রেসপিরেটরি ফেলিওর হতে পারে। ডিসফাংশন অফ দ্য লাং প্যারেনকাইমা, লাং প্যারেনকাইমাতে কোনো ডিজিজ কন্ডিশন বা ডিফেক্টিভ দেখা গেল, তার জন্যও হতে পারে। আর কোনো অ্যাবডোমিনাল সার্জারি বা থোরাসিক সার্জারির পরে পোস্ট অপারেটিভ কন্ডিশনেও রেসপিরেটরি ফেলিওর হতে পারে। তাহলে দেখে নিই, ডিক্রিজড রেসপিরেটরি ড্রাইভ, যেটা একটু আগে বলছিলাম যে কী কী কারণে রেসপিরেটরি ড্রাইভ কমতে পারে। সিভিয়ার ব্রেন ইনজুরি, তাহলে কি, যদি আমার রেসপিরেটরি সেন্টার ড্যামেজ হয় তাহলে রেসপিরেটরি ড্রাইভ কমে যেতে পারে। লেশন অফ দ্য ব্রেন স্টেম, দ্যাট ইজ মাইট্রাল স্টেনোসিস, তাই তো না শোনা, মাল্টিপল স্ক্লেরোসিস। ওকে, কেউ গুলিয়ে ফেলো না, মিনিংটা লেখো, মাল্টিপল স্ক্লেরোসিস। ইউজ অফ সিডেটিভ মেডিকেশন, মানে বেশি পরিমাণে যদি সিডেশন দেওয়া হয় বা সিডেটিভ কোনো ট্যাবলেট কেউ খেয়ে নেয় বা ইঞ্জেকশন। আচ্ছা, এখানে একটু লেখো টাস্ক হিসেবে, সিডেশনের ট্যাবলেট ফর্ম আর ইঞ্জেকশন ফর্ম। এছাড়া মেটাবলিক ডিসঅর্ডার, দিস ইজ হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, ডিসফাংশন অফ চেস্ট ওয়াল বলতে কি বলছি, এখানে কি হচ্ছে, চেস্টটা আমরা জানি অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, এক্ষেত্রে নার্ভ, স্পাইনাল কর্ড, নিউরোমাস্কুলার জাংশনে কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাদের ভেন্টিলেশন পারফিউশনে প্রবলেম হয়। সেই এক্সাম্পলগুলো কী কী, মাস্কুলার ডিস্ট্রফি, পোলিওমাইলাইটিস, মায়াস্থেনিয়া গ্রাভিস, অ্যাকিউট লাং ডিজিজ বা অ্যাকিউট লাং ইনজুরি। ওকে, ডিসফাংশন অফ লাং প্যারেনকাইমা, মানে লাং প্যারেনকাইমাতে যদি কোনো সমস্যা হয় সেই ডিজিজগুলো কি, প্লুরাল ইফিউশন, হিমোথোরাক্স, পালমোনারি এম্বলিজম, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, নিউমোনিয়া এটসেট্রা। তাহলে আমরা অ্যাসেস করব কি করে যে রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, তাহলে অ্যাসেস করব কি করে, মানেগুলো লিখে ফেলো। ডিসনিয়া, হেডেক, রেস্টলেসনেস, কনফিউশন, ট্যাকিকার্ডিয়া, ভ্যালু লেখো, সায়ানোসিস, ডিসরিথমিয়াস, ডিক্রিজড এলওসি, ফুল ফর্মটা লেখো, অল্টারেশন ইন রেসপিরেশন অ্যান্ড ব্রিথ সাউন্ডস। রেসপিরেটরি সিস্টেমে আমরা কী কী ব্রিথ সাউন্ড শুনতে পাই সেটা একটু লিখে ফেলো। নার্সিং ম্যানেজমেন্ট, এই যে রেসপিরেটরি ফেলিওর হলো পেশেন্টের, তাহলে আমি কি কি নার্সিং ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টটাকে ঠিক রাখতে পারি বা ঠিক করতে পারি বা সুস্থ করে তুলতে পারি। তাই কি আগে আমাকে রেসপিরেটরি ফেলিওরের কজটা আইডেন্টিফাই করতে হবে, তাহলেই আমি অর্ধেক ট্রিটমেন্ট করে ফেলতে পারবো। নেক্সট, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন টু মেনটেন PaO2 level above 60 to 70 millimeter of mercury. High Fowler position. Encourage deep breathing. তাহলে ডিপ ব্রিদিং নিলে কি অনেক সময় আমাদের রেসপিরেটরি মাসেলের স্ট্রেংথটা বাড়তে পারে, সেজন্য। এছাড়া ব্রঙ্কোডাইলেটার যে ইঞ্জেকশন ফর্ম বা ইনহেলেশন ফর্মে পাওয়া যায় হসপিটালে, সেগুলো একটু লিখে ফেলো। Prepare patient for mechanical ventilation if supplemental oxygen cannot maintain acceptable PaO2 level.
তাহলে আমরা এতক্ষণ কি বললাম যে অক্সিজেন দিয়ে আমার PaO2 লেভেলটাকে 60 to 70 মিলিমিটার অফ মার্কারিতে তুলতে হবে বা বাড়াতে হবে, কিন্তু সেটা করেও যখন অক্সিজেন লেভেল বাড়ানো যাচ্ছে না, আমাদের ডিজায়ারেবল লেভেলে আমরা পৌঁছাতে পারছি না, তখন কি করব, পেশেন্টকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দেওয়ার ব্যবস্থা করতে হবে বা আর্টিকেলস রেডি করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এই যে আমরা এতক্ষণ রেসপিরেটরি ফেলিওর পড়ছিলাম, সেটারই একটা ফর্ম হচ্ছে ARDS, দ্যাট ইজ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা কিন্তু তোমাদের শর্ট ফর্মেও আসে অনেক সময়, ARDS বলে ফুল ফর্ম লিখতে দেবে, বা ARDS লিখে তার ফুল ফর্ম কী এটা দিতে পারে, বা ARDS শুধু শর্ট ফর্ম লিখে বিভিন্ন ধরনের অ্যান্সার দিয়ে সেটা কোনটা বোঝাতে চাইছো সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর, যেখানে কি হচ্ছে, লাং ইনজুরির জন্য এক্সট্রাভাস্কুলার লাং ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, মানে লাংয়ের ভেতর কোনো এক্সট্রাভাস্কুলার ফ্লুইড জমে যাচ্ছে, তার জন্য যে রেসপিরেটরি ফেলিওর। কোনো লাং ইনজুরি হয়েছে, সেই ইনজুরির জন্য লাং এয়ারটা বা যে অ্যালভিওলার ফ্লুইড ছিল সেটাকে এক্সচেঞ্জ করতে পারেনি, অ্যালভিওলারের ভেতর বা এক্সট্রাভাস্কুলার এরিয়াতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গেছে, তাকে আমরা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলবো। এটা সাধারণত কোথায় হচ্ছে, তাহলে ডেফিনেশনেই বুঝলাম যে এটা অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেনে সাধারণত এই অ্যাকুমুলেশন অফ ফ্লুইডটা হয়। এছাড়া ইন্টারস্টিশিয়াল ইডিমা হয়, যার ফলে সেই ইন্টারস্টিশিয়াল ইডিমার জন্য পাশাপাশি যে অ্যালভিওলাইগুলো ছিল সেগুলো একে অন্যকে কম্প্রেস করতে থাকে, তার ফলে একটা লাংসের একটা পার্ট আস্তে আস্তে ভেন্টিলেশন পারফিউশনে করতে পারে না, স্টপ হয়ে যায়। ওকে, একটু কঠিন আছে, জাস্ট ধীরে ধীরে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এর ফলে এবিডি যদি করা হয় সেই পেশেন্টের, তাহলে আমরা দেখতে পাবো রেসপিরেটরি অ্যাসিডোসিস আর হাইপক্সেমিয়া। এতক্ষণে বুঝে গেছো হাইপক্সেমিয়া কাকে বলছি, যেটা অক্সিজেন লেভেল যতই বাড়াই না কেন সেখানে অক্সিজেন আর বাড়বে না। কেন? অ্যালভিওলাইগুলো তো ফ্লুইডে অ্যাকুমুলেটেড হয়ে ফ্লুইড ভর্তি হয়ে গেছে, তাহলে যদি সেখানে ফ্লুইড থাকে, এয়ার আর গিয়ে প্লেস পাচ্ছে না, সেই জন্য অক্সিজেন দিয়ে কোনো লাভ হয় না। যদি তখন এক্সরে করা যায় তাহলে দেখা যাবে ইন্টারস্টিশিয়াল ইডিমা, মানে বিটুইন দ্য সেল ইডিমা হয়ে আছে। এগুলো কোন কোন ক্ষেত্রে হতে পারে ARDS, তাহলে সেপসিস, ফ্লুইড ওভারলোড, শক, ট্রমা, নিউরোলজিক্যাল ইনজুরিজ, বার্নস, অ্যাসপিরেশন, অ্যামনেস্ট সাম অফ দ্য কজেস। মানে এর ভেতর থেকে কোনো না কোনো কারণের জন্য এই ARDS বা অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওরটা হতে পারে। তাহলে এই পেশেন্টকে যদি অ্যাসেস করতে চাই আমাকে কী করতে হবে? ফার্স্ট আমরা যেটা দেখতে পাবো ট্যাকিপনিয়া। ট্যাকিপনিয়া মিনিংটা একটু লিখে ফেলো। ডিসপ্নিয়া মিনিং ডিক্রিজড ব্রিথ সাউন্ডস, ডিটেরিয়েটিং ব্লাড গ্যাস লেভেল, মানে এখানে ব্লাড গ্যাস লেভেল যে ডিটেরিয়েট করছে তাকে কোনটাকে স্পেসিফিক বলতে চাইছি, অক্সিজেন লেভেল। ওকে, আর ব্লাড পিএইচ। এছাড়া হাই কনসেন্ট্রেশন অক্সিজেনও যদি দেওয়া হয় দেখা যাবে হাইপক্সেমিয়া পারসিস্ট করছে, পালমোনারি কমপ্লায়েন্স কমে গেছে, আর ডিক্রিজ ইনফিলট্রেটস, যে ইনফিলট্রেশন হচ্ছিল সেটাও আস্তে আস্তে কমে যাবে। নার্সিং ম্যানেজমেন্ট মোটামুটি এগুলো এক্সপ্লেন করতে হবে। অক্সিজেন দেওয়া, হাই ফাউলার পজিশন মেনটেন করা, ফ্লুইড রেস্ট্রিকশন। কেন? যেহেতু ইন্টারস্টিশিয়াল ইডিমা হয়েছে, আমাকে আগে সেই ইডিমাটাকে সরাতে হবে, তার জন্য ফ্লুইড একটু রেস্ট্রিক্ট করতে হবে। এগুলো সবই অ্যাকর্ডিং টু ফিজিশিয়ানস অর্ডার।
রেসপিরেটরি ট্রিটমেন্ট বা সাপোর্ট, ডায়ুরেটিক্স, এই ড্রাগগুলো হসপিটালে কী ফর্মে পাওয়া যায় আর কী নামে সাপ্লাই একটু লিখবে। ডায়ুরেটিক্স, অ্যান্টিকোয়াগুলেন্টস, কর্টিকোস্টেরয়েডস, ওকে। আর পেশেন্টকে রেডি করব ইন্টিউবেশনের জন্য। কেন? যেহেতু আমি অক্সিজেন বাইরে থেকে দিয়েও বা এক্সটার্নালি অক্সিজেন দিয়ে যেহেতু আমার ভেন্টিলেশন পারফিউশন হচ্ছে না, সেজন্য এবার আমাকে মেকানিক্যালি করতে হবে, সেজন্য ইন্টিউবেশনের ব্যবস্থা করতে হবে, রেডি করতে হবে। দেখো যেগুলো পড়ছি সেগুলো কিন্তু একটা কন্টিনিউয়েশন চলছে এগুলো, ঠিক আছে। পালমোনারি ইডিমা এতক্ষণ বলছিলাম, তাহলে এই ছবিটাতেই দেখো যে অ্যালভিওলাইগুলো আছে, সেই অ্যালভিওলাইগুলো হেলদি। প্রথমে উপরে দেখো নর্মাল অ্যালভিওলাই, কিন্তু আর নিচে দেখো জাস্ট যে অ্যালভিওলাইগুলোতে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা অ্যাবনর্মাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, তাহলে সেখানে আমার অক্সিজেন বা CO2 আর এক্সচেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তাহলে পালমোনারি ইডিমা কাকে বলছি? পালমোনারি ইডিমা ইজ অ্যান অ্যাবনর্মাল ফ্লুইড ইন দ্য লাংস। এর ফলে কী হচ্ছে? ফ্লুইড থাকার জন্য আমার শর্টনেস অফ ব্রেথ বা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। তাহলে ডেফিনেশন ওয়াইজ কী বলতে পারি? পালমোনারি ইডিমা ইজ এ কন্ডিশন characterized by fluid accumulation in the lungs caused by extravasation of fluids from pulmonary vasculature into the interstitium and alveoli of the lungs. Okay, দেখো ছবিটা আবার বড় করে দেখো, নর্মাল alveoli and diseased alveoli. ওকে, এটা হলো একটা এক্সরে ছবি। তাহলে দু ধরনের হতে পারে, কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা আর নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। কার্ডিওজেনিক মানেই বুঝতে পারছি হার্ট রিলেটেড প্রবলেমের জন্য যখন লাংসে ইডিমাটা হচ্ছে, আর নন কার্ডিওজেনিক মানে পালমোনারি রিলেটেড বা কার্ডিয়াক রিলেটেড নয়, আদার্স ডিজিজ কন্ডিশন থেকে যখন হচ্ছে। তাহলে কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা কখন বলছি? জাস্ট ডেফিনেশনটা পড়ে নাও, যে পালমোনারি ইডিমা হচ্ছে যখন পালমোনারি ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল। কেন? পালমোনারি ভেনাস প্রেশার বেড়ে গেছে সেজন্য। পালমোনারি ভেনাস প্রেশার যদি বেড়ে যায়, পালমোনারি ভেন কেন, কি ব্লাড আনে পালমোনারি ভেন, তা লেখো। তাহলে পালমোনারি ভেনের প্রেশার যদি বেড়ে যায়, তাহলে পালমোনারি ক্যাপিলারিরও হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে, সেই জন্য পালমোনারি ইডিমা হতে পারে। ওকে, তাহলে আমি কি কি সেটা আইডেন্টিফাই করতে পারবো, বা সাইন সিমটমগুলো কি কি হতে পারে? ইনক্রিজ রেসপিরেটরি রেট, রেজাল্টিং কি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, মোর সিভিয়ার অ্যান্ড অ্যালভিওলার ইডিমা। আর নন কার্ডিওজেনিক বলতে কি বলছে? যে এখানে পারমিয়েবিলিটি অফ দ্য পালমোনারি ক্যাপিলারি মেমব্রেন চেঞ্জ হয়ে যায়। পারমিয়েবিলিটি মানে কি? এক্সচেঞ্জ করার ক্যাপাবিলিটি কমে যাচ্ছে, তার ফলে ইনডিরেক্ট একটা এফেক্ট পড়ে লাং অ্যালভিওলাইয়ের ওপরে, যার জন্য পালমোনারি ইডিমা হতে পারে। এখানে ডায়াগনোসিস বা মোটামুটি কজগুলো একটু দেখে নিই যে কী কী কারণে হতে পারে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক, কার্ডিওমায়োপ্যাথি, leaking or narrowed heart valves, sudden or severe high blood pressure, certain medicine, high altitude exposure, kidney failure, narrowed arteries that brings blood to the kidney, lung damage caused by poisonous gas or severe infection, and major injuries. সিমটমসগুলো কি দেখতে পাবো? কাফিং আপ অফ ব্লাড অর ব্লাডি ফ্রথ,
যদি পালমোনারি ইডিমা পেশেন্টের কাফ বা স্পুটামটা তোমরা দেখো তাহলে দেখতে পাবে এটা পিঙ্কিশ একটা স্টেইনড থাকে। অর্থোপনিয়া মিনিং লেখো, প্যারাক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া মিনিং লেখো, গ্রান্টিং, গাগলিং or wheezing sound with breathing, problem speaking in full sentence because of shortness of breath। মানে ফুল সেন্টেন্সে তুমি যদি কিছু জিজ্ঞেস করো যে তোমার বাড়ি কোথায়, তাহলে সে কখনো ফুল অ্যাড্রেস একসাথে বলতে পারবে না, ভেঙে ভেঙে একটা একটা করে ওয়ার্ড দিয়ে কথা বলবে। ওকে, অ্যাংজাইটি or restlessness, decrease in level of consciousness, leg or abdominal swelling, pale skin, excessive sweating। ফিজিক্যাল এক্সামিনেশন, তাহলে এই ARDS হয়েছে এরকম পেশেন্টের বা রেসপিরেটরি ফেলিওর হয়েছে পেশেন্টের, ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমি কী কী পাবো? যদি স্টেথো দিয়ে চেক করি তাহলে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, ক্র্যাকেলস, হুইজিং, ওকে, শুনতে পাবো। ক্র্যাকেলস ইন ইয়োর লাংস কল্ড রেলস। ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, এতক্ষণে নিশ্চয়ই সবাই ক্লিয়ার হয়ে গেছে, রেসপিরেটরি সিস্টেম পড়া শেষ হতে যাচ্ছে, এগুলো কিন্তু আর কেউ আমাকে জিজ্ঞেস করবে না। এছাড়া ফিজিক্যাল এক্সামিনেশন করলে অ্যাবডোমিনাল সোয়েলিং, পিডাল ইডিমা, নেক ভেন এনগর্জমেন্ট, সাইনোসিস, প্যালর দেখতে পাবো। আর এছাড়া ডায়াগনস্টিক ট্রিটমেন্টের মধ্যে ব্লাড কেমিস্ট্রি, মানে ব্লাডের কিছু টেস্ট, কী কী? এবিজি, রুটিন ব্লাড টেস্ট, ইলেকট্রোলাইটস এক্সেট্রা। ব্লাড অক্সিজেন লেভেল দেখার জন্য আমাকে এবিজি করতে হবে বা অক্সিমেট্রি চেক করতে হবে, চেস্ট এক্সরে, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইকো কার্ডিওগ্রাম আর ইলেকট্রোকার্ডিওগ্রাম। ট্রিটমেন্ট, তাহলে যদি পালমোনারি ইডিমা হয়েছে আমরা দেখলামই এটা একটা এমার্জেন্সি কন্ডিশন, ইমিডিয়েটলি পেশেন্টকে আইসিইউতে শিফট করতে হবে। দেন অক্সিজেন উইথ দ্য হেল্প অফ ফেস মাস্ক রিপ্লেস করতে হবে। যদি অক্সিজেন না পৌঁছায় বা অক্সিজেন দিয়ে পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না অক্সিজেন লেভেলে, তাহলে যেমন বললাম ইনটিউবেশনের জন্য রেডি হতে হবে, মানে ইনটিউবেশন আর্টিকেলস রেডি করতে হবে। এছাড়া কি ইডিমা আমাদের 4 আওয়ারলি চেক করতে হবে, মেডিসিন যেগুলো অর্ডার থাকবে সেগুলো দিতে হবে এবং নোট করতে হবে। যদি ডায়ুরেটিক থাকে তাহলে ইনটেক আউটপুট চার্ট আমাকে আওয়ারলি মেনটেন করতে হবে, কার্ডিয়াক মনিটরিং করতে হবে। আর হার্ট মাসেল বা রেসপিরেটরি মাসেল স্ট্রেনথেন করার জন্য যে মেডিসিনগুলো দেওয়া হবে সেগুলো আমাকে টাইম টু টাইম দিয়ে যেতে হবে। মেডিসিনের মধ্যে মরফিন, এটা কি পেন যেমন কমাবে তেমনি অ্যাংজাইটিও কমাবে। ডায়ুরেটিক কী করবে? ফ্লুইড ওভারলোড কমাবে, পালমোনারি কনজেশন কমাবে, মানে যে অ্যালভিওলাইতে ফ্লুইডগুলো অ্যাকুমুলেশন হয়েছিল সেটা কমবে। ভেসোডাইলেটর থেরাপি বলতে যেমন নাইট্রোগ্লিসারিন, এটা দিলে কি হবে? হার্ট মাসেলের যে রেজিস্ট্যান্স ছিল সেটা একটু কমবে, আর হার্টের উপর যে প্রেশারটা পড়ছিল ভেসেলগুলো ডাইলেট হওয়ার জন্য, তাহলে যে প্রেশারটা পড়ছিল সেটাও কমবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে কন্ট্রাক্টিলিটি এনহ্যান্সমেন্ট থেরাপি, যেমন ডিগক্সিন, ডোপামিন, ডোবুটামিন, এরা হার্ট মাসেলকে স্ট্রেনথেন করবে আর অ্যাবিলিটি টু পাম্প, মানে আরও ভালোভাবে যাতে পাম্প করতে পারে এফেক্টিভলি সেটা ইমপ্রুভ করবে। তার ফলে হার্টের যে ফ্লুইড অ্যাকুমুলেটেড ছিল বা ব্লাড অ্যাকুমুলেশন ছিল লেফট ভেন্ট্রিকল, ম্যাক্সিমামটাই স্কুইজ করে বের করে দিতে পারবে। ওকে, যাতে হার্টের ভেতর আর ফ্লুইড অ্যাকুমুলেশন না হয়। আর অ্যামাইনোফাইলিন কী করবে? যেটা ব্রঙ্কোডাইলেটারে কাজ করে, এ ব্রঙ্কোস্প্যাজমকে কমিয়ে দেবে, তার ফলে পালমোনারি কনজেশন কমবে।
মোটামুটি পালমোনারি ইডিমার কমপ্লিকেশন কী হতে পারে? ডিসরিথমিয়াস, রেসপিরেটরি ফেলিওর। দেখো একে অন্যের সঙ্গে মোটামুটি সামঞ্জস্যতা রেখেছে। রেসপিরেটরি ফেলিওরের জন্যে ডিজিজ কন্ডিশনের জন্য রেসপিরেটরি ফেলিওর। যদি সিভিয়ার অ্যামাউন্টে পালমোনারি ইডিমা হয় বা সেকেন্ডারি কজের জন্য হয় তাহলেও রেসপিরেটরি ফেলিওর হতে পারে। ওকে, ঠিক আছে, বাই।